আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। এটা আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন। আপনারা আমাদেরকে সাহস দেন, আমাদের সাথে থাকেন, সেজন্য আমরা সাহস পাই, উৎসাহ পাই। আমরা জানি সারা বিশ্ব থমকে গেছে আজকে করোনা ভাইরাসের আক্রমণে। আমরা সবাই আজকে মানসিকভাবে বিধ্বস্ত। আপনাদের সেই মানসিকতাকে একটুখানি উৎসাহ যোগাতে, আপনাদের মানসিকতাকে একটুখানি অন্যদিকে মোড় নিয়ে যেতে, একটু আনন্দে রাখতে আমাদের এই আয়োজন। আমি সোহেল তালুকদার, গুড নিউজ বিডি থেকে আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, দেশে কিংবা বিদেশে, শহরে বা গ্রামে, সবাইকে আমার অনেক অনেক শুভকামনা। আমি প্রকৃতি থেকে মনোয়ারা সুলতানা মিতু বলছি। আসলে প্রতিদিন আমরা আনন্দ আড্ডায় আসছি, একই কথা বলছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের এতটুকু যদি ভালো লাগা আমরা সৃষ্টি করতে পারি, ওটাই হবে আমাদের সার্থকতা। তো প্রতিদিনের মতো আমরা কাউকে না কাউকে তো হাজির করি। আমরা আসলে কথা বলি তো আপনারা শুনবেন না, আমাদের বকবকার কতক্ষণ আপনাদের ভালো লাগবে। তো আমাদের প্রিয় কিছু মুখকে আমরা উপস্থিত করার চেষ্টা করি। সেটা আপনারা সুন্দরভাবে নিচ্ছেন, আপনাদের ভালো লাগছে, সেটা জেনে শুনে বুঝে আমাদেরও ভালো লাগছে। তো আজকেও আছে একজন কণ্ঠশিল্পী, সোহেল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে কিছুক্ষণ আনন্দ দেওয়ার জন্য আমরা শুনবো গান এবং কথা। আপনাদের মাঝে আজকেও আছেন আজকে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শারমিন সুলতানা উপমা। উপমা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি ভালো আছেন এবং আপনাদের দুজনকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও ঈদ মোবারক। দর্শক যারা হুম। দেখছেন তাদেরকেও আমাদের ঈদ মোবারক। ঈদ মোবারক উপমা। কেমন আছো Thank আপু? you. এই তো ভালো আছি। আহ, আচ্ছা, শুরুতেই আমরা আহ, শুরুতেই আমরা জানতে চাচ্ছি যে এই করোনাকালীন সময় জি। তুমি বা তোমার পরিবার নিজেদেরকে কিভাবে টেক কেয়ার করছো, একটু দর্শকদেরকে বলো। জি, অবশ্যই ধন্যবাদ প্রশ্নটির জন্য। আহ, যেটা হচ্ছে যে আমি আমার ফ্যামিলি মেম্বার আমরা যারাই আছি সবাই হচ্ছে গভর্নমেন্ট থেকে দেন আদার্স যে সোর্স গুলো আছে সেগুলো থেকে যে সমস্ত ইনস্ট্রাকশনস গুলো ফলো করতে বলা হচ্ছে যে আপনার ঘরে থাকুন এবং প্রপারলি আপনার হাত পরিষ্কার রাখুন সব সময়। বাহির থেকে যদি আপনার একান্তই বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে বাসায় এসে আপনি সাথে সাথে নিজেকে ক্লিন করুন, হাইজিন করে ফেলুন। সো আমরা এই জিনিসগুলো মেনটেন করছি এবং অলমোস্ট আমি গৃহবন্দী যদি বলি তাহলে 2 মাসের উপরে। 2 মাসের উপর ধরে আমি কিন্তু একদম কমপ্লিটলি আমার বাসার ভেতরে আমি কোথাও বের হইনি। ইনফ্যাক্ট আমি আমাদের মেইন ডোরের কাছেও আমি যাই না। তো এভাবেই লাইক আমি আমার ফুল ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই নিজেদেরকে সেফ রাখছে এবং খুব যত্ন সহকারে সবগুলো নিয়ম পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় থাকতে হয়। বাট এই যে এখন একটু এক্সট্রা একটু কনসিয়াসলি আরো কনসিয়াসলি যে আমাদেরকে হচ্ছে একটু হাইজিন থাকতে হচ্ছে, so এই ব্যাপারগুলো মেনটেন করছে এবং বাহির থেকে যখন কোনো প্রোডাক্ট আসছে আমরা আগে ওয়াশ করি দেন হচ্ছে সেগুলো বাসায় ইউজ করি। সো এইভাবেই safe রাখছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছো। এভাবে আসলে প্রতিটা মানুষের থাকা দরকার। এভাবে যদি আমরা সবাই থাকতে পারি, অ্যাটলিস্ট ভাইরাসটা অনেকটাই কমে আসবে। তো জি। আপু, তুমি তো গানের মানুষ। গান আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু গান সবাই গাইতে পারি না। তুমি অনেক গুণী মানুষ, মিষ্টি থ্যাংক হাসি তোমার। তো ইউ। তো আপু, তুমি বলো তোমার গানের শুরুটা বলো। আচ্ছা, গানের শুরুটা ফ্যামিলি থেকেই। আমার আহ, আমার দুই খালাতো বোন, ওরা হচ্ছে গান শিখতো। তো একদম ছোটবেলায় তারা যখন স্কুলে পড়তো তখন বাসায় টিচার ছিল, বাসায় টিচারের কাছেই তারা গান শিখতো। দেন
আমিও হতো কি বাচ্চাদের যেটা স্বভাব যে তারাও হচ্ছে কোন একটা কিছু পেলে বা দেখলে সেটা কিন্তু ফলো করে, অনুকরণ করে বাচ্চারা। তো আমিও তাদের সাথে বসে যেতাম গান গাওয়ার জন্য, সারগাম গাইতাম। ও বাসায় ওস্তাদ জি ছিলেন, উনি আসতেন এসে প্র্যাকটিস করাতেন। তো ভাবে আমি ওদের সাথে বসে গান গাইতাম। আহ বাস তখন তো ছিল চিল্লাফাল্লা আর কি। চিল্লাচিল্লি করে মানে কে যত জোরে চিৎকার করে রেওয়াজ করতে পারে আর কি। দেন হচ্ছে আম্মু যখন দেখলো আমার মা যে আমার ইন্টারেস্ট আছে, সো তখন সে আমার জন্য পার্সোনালি বাসায় একজন টিচার রেখে দিলেন। এবং আম্মুরও অনেক ইচ্ছে ছিল যেটা সে ছোটবেলায় পূরণ করতে পারেনি, গানের প্রতি তার প্রবল ইচ্ছে ছিল যে সে গান করবে। বাট সামহাও সেটা আর হয়নি, কারণ আমার নানি আম্মু যখন খুব ছোট তখনই মারা গিয়েছিলেন। সো আর্লি ম্যারেজ এন্ড এভরিথিং প্রবলেমস এর কারণে সে আর এটা কন্টিনিউ করতে পারেনি। সো যাই হোক, এইভাবেই আসলে বেসিক্যালি আম্মু আমার জন্য যখন টিচার রেখে দিলেন তখন থেকে গানের শুরুটা। তো অনেক ধন্যবাদ। স্টেজে মায়ের জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। মায়ের উৎসাহ ছাড়া এখানে আসা সম্ভব না। তো না, মা হ্যাঁ, মনে সোহেল করেছিল সোহেল কিছু দেখে। বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার কি মনে আছে যে আপনি স্টেজে কবে পারফর্ম করেছিলেন বা দর্শকদের সামনে সরাসরি কবে পারফর্ম করেছিলেন, মনে আছে কি? একদম আমার লাইফের একদম ফার্স্ট স্টেজ শো যদি বলি, এক্স্যাক্টলি কোথায় হয়েছে আমি ভুলে গিয়েছি, বাট সেটা ছিল 2006-এ। তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো আমার লাইফের ফার্স্ট স্টেজ শো যেটা হচ্ছে ঢাকাতেই ছিল, মানে এক্স্যাক্টলি কোন প্লেস আমি ভুলে গিয়েছি। আমার ওস্তাদ জি আমাকে নিয়ে গিয়েছিলেন, আমার আম্মুর সাথে ছিলেন। খুব একটা গান করেছিলাম এবং হাত সমানে কাঁপছিল, আমার গলা শুকিয়ে আসছিল। মানে আই কুডন্ট লুক এট মাই অডিয়েন্স। তো আমার সামনে যারা বসেছিলেন আমি তাদের দিকে তাকাইনি, আমি জাস্ট মাইক্রোফোন নিয়ে কোনো মতে মাটির দিকে তাকিয়ে গান গিয়ে চলে আসছি। তো এবং ওইটা হ্যাঁ। হচ্ছে আমাকে আমার গুরুজি আমাকে কিছু পুরস্কারও দিয়েছিলেন। তো আমার ফার্স্ট ইনকাম প্লাস আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম ছিল সেটাই আর কি, আচ্ছা 2006-এ। ওটা আপু, কি তোমার গান ছিল মনে আছে কি? জি, ওই গানটা কি মনে আছে যে গানটা গেয়েছিল? সাত ভাই চম্পা এই গানটা গেয়েছিলাম। আমরা কি শুনতে পারি ওই গানটা একটুখানি? হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা আমি অল্প একটু গাইছি ওই গানটা। হ্যাঁ। সাত ভাই চম্পা জাগরি জাগরি, ঘুম ঘুম কাটে না ঘুমিরি ঘুমি, একটি পাড়ার বন আমি তোমার, আমি সকাল সাজি শত কাজের মাঝি, তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরি। থ্যাংক ইউ। অসাধারণ, ওয়াও, অসাধারণ। এখন আমি আর হাত পা অনেকদিন কাঁপে না? আই থিংক টু থাউজেন্ড এখন এইটের কিছু দিকে লাস্ট দেওয়া হাত হয়েছিল পা গানটা। গলা কোনো কিছু কাঁপে না? এখন না, না, এখন আর এইসব হয় না। অনেকটাই লাইক অভ্যস্ত হয়ে গিয়েছি করতে স্টেজ আচ্ছা, শোজ গুলো। এখন যেটা কাঁপে সেটা হচ্ছে মিউজিকের তালে তালে শিল্পীরা দেখি যে একটু নাচে, এই আর কি। হুম, নাচ দেন পা। হুম হুম হুম। হাত পা চুল শিল্পীদের আজকাল হচ্ছে গান শুধু শুনি যে সেটা না, আমরা কিন্তু গান এখন দেখিও। হুম হুম। দেখার একটা বিষয়। স্টেজে যখন আপনি পারফর্ম করছেন স্বাভাবিক হ্যাঁ। দর্শক কিন্তু আপনার কাছ থেকে তখন সেটাই এক্সপেক্ট করে যে লাইক আমি পারফরমেন্স দেখবো। তো হুম আপনি যদি হুম হুম। স্টেজে একদম স্টিল দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গান, হ্যাঁ শুনবেন, না না। শুনবে ভালো হলে, বাট একটা সময় একটু বোরিং লাগবে। সো আই থিংক আমরা আসলে একটা যান্ত্রিক জীবনের মধ্যে সবাই আছি। মানে একদম গড় বাঁধা নিয়ম সবাই চলি, গড় বাঁধা নিয়মে সবাই চলি। তো যখন আমরা একটু পিকনিক আর একটু আউটিং এর সুযোগ পাই, যারা আমরা সাধারণ জনগণ আছি, তো তখন কি হয় তারা না সবাই ফান করতে চায়, কেউ না বসে থাকতে চায় না সিট গুলোতে। তো ওনাদের জন্য দেখা যায় যে ঠিকই পারফরমেন্স করতেই হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না। এন্ড আমি ট্রাই করি যতটুকু সম্ভব এনজয়েবল করার প্রোগ্রাম। ওটাই ভালো আসলে। এবার আপু, একটু যদি আসি অ্যালবাম প্রসঙ্গে আসি, যে আপনার প্রথম অ্যালবাম এর কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার প্রথম অ্যালবাম যেটা রিলিজ হয় 2014-এ, ভ্যালেন্টাইন্স ডে তে সত্তার ব্যানার থেকে রিলিজ দেয়া, উপমা ওয়ান। ওই অ্যালবামে 7টি গান রয়েছে।
অ্যান্ড দেন হচ্ছে লাস্ট 2018 এর ডিসেম্বরে লেজার ভিশন থেকে হচ্ছে আমরা আরেকটা অ্যালবাম রিলিজ দিই। অ্যালবামের মানে টাইটেলটা হচ্ছে তোমার অভাব। তোমার অভাব, এবং ওখানে টাইটেল সং প্লাস আরো কয়েকটা সং আমরা মিউজিক ভিডিও করি, যেগুলো ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। সো ওই প্রোগ্রামটা হচ্ছে লাইক আমার অ্যালবামটা মোর মতন একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে কিন্তু ওই অ্যালবামটা বেসিক্যালি ওই দিন লঞ্চ করা হয়। তো অ্যালবাম আসলে ওভাবে এখন তো সেল হয় না, বা আমরা সবাই ডিজিটাল যুগে আছি, তো সবাই ইউটিউব অর লাইক আপনার বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে সেখান থেকে হচ্ছে গানগুলো ডাউনলোড। তো এখন অ্যালবাম ওভাবে বের করা হয় না, যার কারণে আমরা ইন্ডিভিজুয়াল ট্র্যাক, সলো ট্র্যাক ভিডিও করে হচ্ছে ইউটিউব চ্যানেলগুলোতে আপলোড করে দিই আর কি। সো দ্যাটস ওয়াই আমার অ্যালবামের সংখ্যা এই কারণে খুব কম, বাট সলো ট্র্যাক রয়েছে ইউটিউব চ্যানেলগুলোতে। তো আমরা ওই অ্যালবাম থেকে কোনো গান শুনতে পারি? হ্যাঁ, sure. আমার সেকেন্ড যে অ্যালবামটি, সলো অ্যালবাম, যেটা হচ্ছে তোমার অভাব, ওটা টাইটেল সং। এটা মিউজিক ভিডিওটা অলরেডি ইউটিউবে আপলোড করা আছে এবং সেটা অ্যাভেলেবল। সো আমি আমার টাইটেল সংটি গাইছি। এবং এই গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, এবং এই অ্যালবামের পুরো মিউজিক ডিরেকশন ছিলেন বেলাল খান। ট্রাই করছি। আমার শুধু তোমার অভাব, অন্য কিছু নয়। হৃদয় যদি দিলে তবে পাচ্ছ কেন ভয়? হৃদয় যদি দিলে তবে পাচ্ছ কেন ভয়? হিসেব করি কখনো কি ভালোবাসা হয়? হিসেব করি কখনো কি ভালোবাসা হয়? এই জীবনে তোমায় আমি সত্য বলে জেনেছি, যেতে গিয়েও ইচ্ছে করে বারবার হার মেনেছি। দিনে রাতে তোমায় পেতে হাজারো নয়, হিসেব করে কখনো কি ভালোবাসা হয়? হিসেব করে কখনো কি ভালোবাসা হয়? থ্যাংক ইউ। হিসাব করে দারুণ গান, অসাধারণ। শুধু ভালোবাসা না, কোনো কিছুই হয় না। আর গানের কথাগুলো অসাধারণ। আর আমাদের আমাদের শুভকামনা থাকবে তোমার জীবনে হিসাব করে কোনো কিছু না আসুক, হিসাব ছাড়া সমস্ত দর্শকদের ভালোবাসা তুমি হিসাব ছাড়া পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ আপু। অনেকে কমেন্টস করছে আমাদের সাথে, যারা যারা আছেন দেশে, বিদেশে, শহরে, গ্রামে, সবাই কাইন্ডলি একটু কষ্ট করে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন। অনেকগুলো কমেন্ট চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছি আমরা। সবাই উপমা আপু, উপমা আপু, উপমা আপুকে বলছে আর কি। উপমা আপু, তুমি আমার মনের মানুষ গানটা করবেন প্লিজ, একটা গানের রিকোয়েস্ট আসছে। আপুকে ঈদ মোবারক দিয়েছে শাহজামাল সুজন। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি লাইক আমার পেজ থেকে অন্য কোথাও থেকে লাইভ হলো ভাইয়া থাকেন, সো থ্যাংক ইউ সো মাচ লাইভটি দেখার জন্য মুহূর্তে। গাইব, আপনার গানটা অবশ্যই গাইব, আমি মাথায় রাখলাম প্রোগ্রামের লাস্টের দিকে বা মাঝামাঝি কোনো সময় আমি গিয়ে। থ্যাংক ইউ। মায়ের গানটা বলো, লিখেছে আমদুদুল ইসলাম। মায়ের গানটা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ এমদাদুল। হ্যাঁ, মায়ের গানটা অবশ্যই গাইবো। এমদাদুলও লাইক আমার আরেকজন বিশাল বড় ফ্যান। ইনফ্যাক্ট সে হচ্ছে লাইক কাইন্ড অফ ছোট ভাইয়ের মতো। অনেক দূর, মানে অনেক দূরে এসে থাকে, এবং ঢাকায় যখন সে এসেছিল তার মা নেই। তো আমার মাকে সে মা বলেই ডাকে, এবং এত ভালোবাসে আমাদের। সে ঢাকায় যখন আসে তখন আমাকে ভিজিট করে গিয়েছিল, সে দেখা করে গিয়েছিল আমার সাথে, এবং আমার জন্য লাইক অনেক কিছু নিয়ে এসেছিল। তো থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য মার গানটা অবশ্যই আমি গাইবো। ভাইয়ের জন্য থাকলে শুভকামনা। কোথায় থাকেন উনি? এক্সাক্ট প্লেসটা আমি ঠিক ভুলে গিয়েছি, বাট লাইক ঢাকা থেকে অনেক দূরে থাকে, ওই সাইডে। একটা গান শুনতে পারি তাহলে? আচ্ছা, তাহলে আমি আমার মায়ের গানটাই গাইছি।
এই গানটা ইউটিউবে অ্যাভেলেবেল, আমার চ্যানেল উইচ ইজ শারমিন সুলতান উপমা, এবং এই গানটি রিলিজ দিয়েছিলাম লাস্ট ইয়ার। তো আমার মায়ের গান গেয়েছি। দুঃখ আমার দুঃখ থাকে না যখন আমার মায়ের ছোঁয়া পাই, কষ্ট আমার কষ্ট থাকে না যখন আমার মায়ের কাছে যাই, দুঃখ কষ্টে সবার আগে মা জননী থাকে পাশে, বিধি আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে, আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে, বিধি আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে, আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে, যেখানেতে যাই গো আমি পাই গো মায়ের ছায়া, আমার মায়ের আঁচল তাই এক পৃথিবী মায়া, আমার কিছু আয়ু তুমি, আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে, আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে, আমার কিছু আয়ু তুমি দাও গো আমার মাকে। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর। আমরা প্রতিটা সন্তান এটি কিন্তু আমরা চাই, যে আমরা কখনো ভাবতেও পারি না যে আমার মা আমার বাবাকে মাটিতে শোয়াই রেখে আমরা ঘরে চলে আসব, এটা আমরা ভাবতেও পারি না, কোনো সন্তানই পারে না। আর হচ্ছে এটা আমাদের মেনে নিতে হয়, আর মেনে নিতে হবে। এখন ইদানিং দেখা যায় যে বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে সন্তানরা চলে আসে, কিন্তু ওরা কিভাবে আসে আমি আসলে জানি না। আমি ওই মায়েদের কথা চিন্তা করে বহু রাত আমি কেঁদেছি। আমার খুব খারাপ লাগে যখন বৃদ্ধাশ্রমের কোনো কিছু দেখি। আর অথচ গুণী মানুষরা কত সুন্দর মাকে নিয়ে কত কিছু লিখেছেন। এই সন্তানরা, আমরা যারা একটা ভালো জায়গায় অবস্থান করি, আমরা এই সন্তানরা যদি মা বাবাকে নিয়ে একটু ভাবি, আমাদের বৃদ্ধাশ্রমের আসলে কোনো দরকার হয় না। জি, খালি পড়ে থাকবে বৃদ্ধাশ্রম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, মায়ের প্রতি আমি যথেষ্ট দুর্বল। মা বাবা দুজনের প্রতি এই গানগুলো শুনলে আমার মনটা খুব আপসেট হয়ে। তো এনিওয়ে, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আচ্ছা, ধন্যবাদ। বাট আমি একটু বলে দিতে চাই এই মায়ের গানটা সম্পর্কে। এই গানের মিউজিক ভিডিওতে যিনি হচ্ছে অ্যাকচুয়ালি মা হিসেবে মানে অ্যাক্টিং করেছেন, যিনি মডেল ছিলেন, তিনি আমার নিজের মা। আমার নিজের মা আমার সাথে মিউজিক রিয়েলি? ভিডিওতে ছিলেন। জি। এন্ড আমার ছোটবেলার যে ক্যারেক্টারটা যে যে পোর্ট্রে করেছে সে ছিল হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার নিস। তো সে হচ্ছে আমার ছোটবেলার ক্যারেক্টারটা প্লে করেছে, এন্ড আমার নিজের মা সেখানে ছিলেন। এবং এই গানের পেছনে অবদান রয়েছে আমি নাজির মাহমুদ, শ্রদ্ধা নাজির মাহমুদ ওনার, এবং মুশফিক লিটু ভাইয়া। সো এই দুইজন ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই গানটা রেডি হয়েছে। এন্ড আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যেটা নিয়ে ইদানিং খুব কন্ট্রোভার্সিয়াল কিছু লাইক নিউজ ছিল। বাট আই ক্যান অ্যাসিওর ইউ যে এই টাইপের চিন্তা ভাবনা করার কোনোই দরকার নেই, বিকজ এই টাইপের ক্ল্যাশেস, ফাইট বা এই যে দুই দলের মধ্যে ঝগড়া, এগুলো তো সবসময় হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে। সো আই ডোন্ট থিংক সো একটা একটা ডিস্ট্রিক্টকে এইভাবে ফোকাস করে জাজ করার কোনো দরকার বা প্রয়োজন রয়েছে। আই থিংক সবাই যদি আমরা ইকুয়ালি দেখি, তখন কিন্তু এই ধরনের বিরূপ যে মন মানসিকতা, যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মানেই হচ্ছে এরকম, এরকম না। ভালো মানুষ খারাপ মানুষ সব জেলাতেই রয়েছে। সো আই ডোন্ট থিংক সো যে ইন্ডিভিজুয়ালি কোনোটাকেই টার্গেট করে এভাবে জাজ করা উচিত। আমার আমার বাড়ি যেমন হচ্ছে, আগে তো হচ্ছে বৃহত্তর ফরিদপুরে ছিল, এখন তো গোপালগঞ্জ। তো আগে সবাই বলতো ফরিদপুর মানে ফকির মিসকিন, এইভাবে বলতো। জি। আর এখন বলে
প্রাইম মিনিস্টারের বাড়ির পাশের লোক, কথা বলতে হইলে চিন্তা ভাবনা করে বলতে হবে। এই যে একটা জি। ব্যাপার, এটা আসলে হয়। আর যেমন ফরিদপুরে অনেক খেজুরি গুড় পাওয়া যায়, এই টাইপের কথা বলে। তো এটা আসলে বলার জন্য বলা, আমরা ভালো আর মন্দ কি, মিলিয়ে দিন কিন্তু শেষে সব জায়গায়। দিন শেষে আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সবাই হুম, বাংলাদেশি, এটাই বড় সেই। ফ্যাক্ট। এবং এভাবে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট আমরা ডিভাইড না করি। হুম হুম হুম। শাহিন আহমেদ লিখেছেন, উপমা মাই ফেভার সিঙ্গার্স। জহির উদ্দিন লিখেছেন, অবশ্যই ঈদ অবশ্যই, মোবারক। ধন্যবাদ। থ্যাংক ইউ। এমডি শাকিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই যে আপনার ছোটবেলাটা কি ঢাকায় কেটেছে না ব্রাহ্মণবাড়িতে কেটেছে? না, আমার জন্ম ঢাকাতেই। আমার বড় হওয়ার ব্যাপারটা পুরোটাই ঢাকাতেই। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু আমার ঢাকাতেই। আর বেসিক্যালি এখন ওখানে যাওয়া হয় যে আত্মীয় স্বজন যে কয়জন আছে সবাই এখন ঢাকাতেই আসলে সেটেল, ওভাবে ওখানে কেউ থাকে না। এই কারণে আমার যাওয়াটাও খুব কম পড়ে। লাস্ট আই থিঙ্ক আমি 3 to 4 ইয়ার্স আগে গিয়েছিলাম আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি দাদু বাড়ি দুটোই ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জে। তো এরকমই আর কি, মানে অনেকদিন গ্যাপ দিয়ে দিয়ে যাওয়া হয়, বাট বেসিক্যালি সবকিছু আমার ঢাকাতেই। বড় হওয়া, বেড়ে ওঠা সবকিছু ঢাকাতেই। ছোটবেলার কোনো দুষ্টামির ঘটনা কি মনে আছে আমি আসলে এত দুষ্ট স্কুলের? ছিলাম না। হ্যাঁ, সেটা দেখেই এত বোঝা যায়। দুষ্ট ছিলাম না, না, সত্যি কথা যেটা, আমি এত দুষ্ট ছিলাম না। তো হয় না যে অনেক সময় আম্মুর হাতে বা ভাইয়ের হাতে বা আব্বুর হাতের মাই, এইগুলো আমার জীবন আসলে খুব কমই হয়েছে। বাট তার মানে এই না যে একদমই দুষ্টুমি করিনি। এন্ড যদি কাউন্ট করি বা মনে করতে যাই তাহলে অনেক। বাট আচ্ছা, একটা দুষ্টুমি যেটা হচ্ছে করেছিলাম, স্কুল আমি বাঙ্ক করেছিলাম একবার। তখন মেবি ক্লাস 6 or 7-এ পড়ি। ক্লাস করব না, চিন্তা করলাম আমার ফ্রেন্ডরা মিলে, আমরা 4-5 জন ফ্রেন্ড। তো বাসা কাছে হওয়াতে লাইক 10 মিনিটস এর মতো লাগতো আমার স্কুলে যেতে বাসা থেকে। তো ক্লাস করব না। তো ক্লাস 5, যারা যারা ক্লাস 5-এ পড়তো, যারা ক্লাস 5-এর স্টুডেন্ট ছিল, ওদের মেবি 1টা বাজে কি 1:45 ছুটি হয়ে যেত। আমাদের হতো আরেকটু পরে, 1:30 বা 1:20-এর দিকে। তো কি করতাম, চলে চলে যেতাম। ক্লাস 5-এর যখন ছুটি হতো, বের হয়ে গিয়েছে ওদের সাথে। তো গেটের গার্ড সে আর চেক করেনি, ভেবেছে ক্লাস 5-এর স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে আর কি। তো এভাবে লাইক অনেকদিনই লাস্ট পিরিয়ডের ক্লাসটা করিনি। বা অনেক সময় টিফিন পিরিয়ডের পরে হয়তো আমি বের হয়ে গিয়েছি, যার কারণে আম্মুর হাতে 2-3 বার আমার একটু ধোলাই খাওয়া লেগেছে আর কি। বাট দেন সব আর কখনো করিনি আর। তো এই টাইপের টুকটাক দুষ্টামি হতো আর কি। আর হ্যাঁ, টিচার আসতো যখন বাসায় প্রাইভেট টিউটর পড়াতে, তখন লাইক তার চায়ের মধ্যে একটু মরিচ গুলিয়ে দেওয়া, আর একটু ঘুমের ওষুধ, এই টাইপের দুষ্টামি। বা চায়ে হয়তো চিনির জায়গায় লবণ। আমার টিচাররা কখনো কমপ্লেন করতেন না, তারা চুপচাপ হচ্ছে, বুঝতে পারতেন যে আমি লাইক একটু কাজ কর্মকাণ্ড করেছি, বাট কখনো কেউ কিছু বলেনি। আচ্ছা, এখন জানতে চাই, তুমি মিষ্টি খেতে পছন্দ করো করো নাকি ঝাল? দুটোই, আমার দুটোই ফেভারিট। মিষ্টি খাবারও আমার ভালো লাগে, ঝালও ভালো লাগে। টকটা আমি একটু কম পছন্দ করি। আচ্ছা, অবসর সময় কিভাবে কাটে? অন্যান্য টাইমে যেটা হতো লাইক এই হোম কোয়ারেন্টাইনের আগে, লকডাউনের আগে যেভাবে কাটতো আমার বাসায়, আমি লাইক অন্য টাইমটাতে যেটা হতো যে স্টেজ শোস থাকতো, ক্লাস থাকতো আমার। সো ফ্রি টাইমটাতে আমি কমপ্লিটলি বাসায় রেস্ট নিতাম, এবং ওই দিন আমি ফেসবুকিং এন্ড হচ্ছে মুভি দেখা, ওর কোন একটা বই পড়া। আমার লাইক স্টোরি বুকস গুলো পড়তে খুব ভালো লাগে। আমার আমার ফেভারিট রাইটার যিনি হচ্ছেন, তিনি হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। সো ওনার লাইক সায়েন্স ফিকশন যেগুলো আছে সেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আই থিঙ্ক ওনার কালেকশনের হয়তো হাতে গোনা 2-3টা বুক মেবি বাকি আছে, বাট মানে সব অলমোস্ট সবগুলি আমার পড়া হয়ে গিয়েছে। সো বুক পড়ি, অথবা ফেসবুকে আমার ফ্রেন্ডসদের বা যারা আছে তাদের মেসেজ মেসেজ গুলো চেক করি। এন্ড এইভাবেই লাইক একটু লাউজি ভাবে, একটু লেজি ওয়েতেই ছুটির দিনগুলো কাটে আর কি, অবসর সময়টা। এন্ড আদার টাইম তো আমি খুবই বিজি থাকি, দেখা যাচ্ছে ক্লাস থেকে এসে আমার তো রেডি হয়ে যাওয়া লাগছে প্রোগ্রামে যাওয়ার জন্য। সো আর একটু উপমার বাগানে কাটে।
উপমার সবচেয়ে ভালো দিক কোনটা, সবচেয়ে খারাপ খারাপ দিক কোনটা, দুইটি আমরা জানতে চাই। আচ্ছা, এক্ষেত্রে বলবো যে ভালো খারাপ মিলেই মানুষ, কেউই তো আমরা হ্যাঁ, পারফেক্ট না। সো আমার মধ্যেও ভালো খারাপ দিক দুটোই আছে, বাট ফ্যাক্ট যেটা হচ্ছে যে আপনি আপনার ভালো দিকটা বেশি শো করবেন না খারাপ দিকটা বেশি শো করবেন। তো আমার ভালো দিক যদি বলি, আমি আহ, একটু ইমোশনাল টাইপের। সহজেই মানুষ কোনো কিছু একটা বললে আমার খুব গায়ে লাগে বা আমি একটু হার্ট হই। তো এন্ড যেটা হচ্ছে যে ট্রাই করি এই ইমোশনটাকে ভালো কাজে লাগানো, যারা গরিব দুঃখী ওর এতিম, এই এই হতদরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে থেকে তাদেরকে একটু সাহায্য যতটুকু সম্ভব আমার এবং আমার ফ্যামিলির দ্বারা। বেসিক্যালি এই জিনিসটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে। সে হচ্ছে সবসময় কন্ট্রিবিউট করতে থাকে, ট্রাই করে সোসাইটিতে তার আশেপাশে যারাই আছে তাদেরকে কিছু না কিছু কোনো না কোনো উপায়ে হেল্প করার। সো যদি বলি ভালো দিক, হ্যাঁ, তাহলে এই দিকে একটু আছে যে আমি ট্রাই করি আমার আশেপাশে মানুষকে হেল্প করার। এন্ড কারোর সাথে খারাপ বিহেভ আমি সহজে করি না, আনলেস যদি এক্সট্রিম পর্যায়ে মানুষটা আমার সাথে ব্যাড বিহেভ না করে। সো আই এম কাইন্ড অফ লাইক এ মিরর, আপনি আমার সামনে যা করবেন রিফ্লেকশনটা আপনি তাই পাবেন। এন্ড খারাপ দিক যেটা হচ্ছে, আমি সহজে রেগে যাই, মানে খুব চট করে রাগি, আবার চট করেই সেটা ঠান্ডাও হয়ে যায় আর কি। So, রাগটা উঠে একটু তাড়াতাড়ি। এইটা কিন্তু আর একটা গুণই বলা যাবে। এটা চট করে রেগে যে মানুষ যায় তাদের মনটা অনেক ভালো থাকে। আহ যেটা আমি ওই একই কাজ করি। তুমি যেগুলো বললে সবগুলো আহ খারাপ এবং ভালো আমার মধ্যে আছে, এগুলোই আমি করি। যাক। সার্টিফিকেট আছে? আছে। হ্যাঁ, আই থিঙ্ক আশেপাশে মানুষজন যারা আছে ক্লোজ তাদেরকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে যে হ্যাঁ। মিতু আহ, উনি কেমন। আর হুম আমার হুম আশেপাশে হুম। যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হবে যে উপমা কেমন। তো সবাই বলে যে আমার মধ্যে বাচ্চা স্বভাবটা একটু বেশি। আমি বাচ্চাদের সাথে মিশতে খুব পছন্দ করি, তাদের সাথে একটু দুষ্টামি করা, খেলাধুলা করা। তো বাচ্চামি স্বভাবটা, একটু দুষ্টামি। হ্যাঁ, এই যে লাইক কেউ বড় কেউ আসলে তাদের সাথে বিভিন্ন রকম, আমার টিচার যখন আমাকে গান শেখাতে আসতেন আমি ওনার মাথায় লাইক এরকম কাপড় দিতাম, চাদর দিতাম, ওনাকে দোয়াই শেক বানাতাম, এখানে ফুল এখানে ফুল, অনেক টাইপের দুষ্টামি। তো উনি আমার মানে এই দুষ্টুমির কারণে খুব অস্থির থাকতেন এবং আমার আম্মুর কাছে মানে ডাকতেন আর কি একটা শুনতে, প্লিজ প্লিজ আপা আসেন আমাকে বাঁচান, দেখেন আপনার মেয়ে আমাকে শেষ করে ফেলবে। একটা গানের রিকোয়েস্ট ছিল আগে, তুমি আমার মনের মানুষ। ওরে বাবা, দারুণ গান। আচ্ছা, এই ওই গানটা গানটা কি আমি শুনবো? গাইছি। হ্যাঁ হ্যাঁ, এই গানটা আমি একটু লাস্টের দিকে গাইবো, বাট আমি আমার অন্য একটি গান যেটা হচ্ছে এই এই গানটা আমি লাস্ট ইয়ারই রিলিজ দিয়েছি, লাস্ট ইয়ার বা তার আগে রিলিজ দিয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে ধ্রুব মিউজিক স্টেশন থেকে রিলিজ ছিল। সো এবং এই গানটার সাথে আমার ডুয়েট গিয়েছেন সোহেল মেহেদী ভাই। সো সেই গানটা আমি গাইছি একটু। উম, ভালোবাসি বলবো তোকে, দিন যাই বলি বলি করে, রাত দুপুরের ইচ্ছে গুলো তোর ঠিকানায় গেছে উড়ে, কি যেন কি হয়ে যায়, তুই আছিস পুরোটাই, ডুবেছি মরেছি আমি তোরই জ্বালায়, দিন যায় রে যা তোর ভাবনায়, ভালোবাসি তোকে ভীষণ মায়ায়, দিন যায় রে যা তোর ভাবনায়, ভালোবাসি তোকে ভীষণ মায়ায়, আলো হয়ে চলে যাব নিকশ কালো রাতে, আমি তোর সঙ্গী হব একলা বিজন পথে, আলো হয়ে চলে যাব নিকশ কালো রাতে, আমি তোর সঙ্গী হব একলা বিজন পথে, কি যেন কি হবে যায়, তুই আছিস পুরোটাই, ডুবেছি মরেছি আমি তোরই জ্বালায়, দিন যায় রে যা তোর ভাবনায়, ভালোবাসি তোকে ভীষণ মায়ায়, দিন যায় রে যা তোর ভাবনায়, ভালোবাসি
তোকে ভীষণ মায়া। থ্যাংক ইউ। বাহ, ভালো, অনেক নাইস। অসাধারণ গান। আমি এই মুহূর্তে লাইভে আছি, আমাকে কাইন্ডলি কেউ কল করবেন না প্লিজ। হাসিনা আহমেদ লিখেছেন, খুব ভালো লাগছে আয়োজন। আমাদের প্রিয় সুমা আপা দেখছেন। আজকে আমার এখানে নেটওয়ার্কে একটু সমস্যা, নর্মালি এরকম হয় না। ইসমাইল হুসাইন লিখেছেন, উপমা আপু কেমন আছো? চাইলাম আমি তোরে, তুই হইলি না আপন, ভাবলাম এত, দিলি না তো তোর মন। এই গানটা শোনাও আপু। Thank you, Ismail Hussain, for your request. But I mean, try করবো গানটি গাওয়ার, and I don't know if I know that song, so but তবু আমি দেখি, try করবো। আপু তুমি বলছিলা তুমি অনেক মুভি দেখো, জি। তোমার প্রিয় নায়ক নায়িকা গায়ক গায়িকা দেশে বা বিদেশে একটু বলো। আসলে সবার অ্যাক্টিংই ভালো লাগে, যে হচ্ছে লাইক ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস যারাই আছেন সবার মুভি, সবার অ্যাক্টিংই ভালো লাগে। বাট যদি পার্সোনালি একটু বলি, তাহলে আমার শ্রদ্ধা হুমায়ুন ফরিদি, ওনার অ্যাক্টিং খুবই ভালো লাগে, এবং স্পেশালি পালাবি কোথায় মুভিটা আমার অনেক ফেভারিট। এবং শ্রদ্ধা শাবানা ম্যাম, এবং হচ্ছে শ্রদ্ধা শাবনু। তো ওনাদের অ্যাক্টিং খুবই ভালো লাগে আমার, এন্ড ছোটবেলা থেকে বড় হয়েছি ওনাদের মুভিগুলো দেখে। তো বাংলাদেশে আমার এবং যারা আছেন আরো লিজেন্ড, এবং ইনফ্যাক্ট ইদানিংও যারা কাজ করছেন, তাদের সবার কাজই আমার ভালো লাগে। এন্ড যদি আমি দেশের বাইরের কথা বলি, তাহলে সেক্ষেত্রে সবাইকে ভালো লাগে। স্পেসিফিক্যালি আমি কারণ বলতে পারি সবগুলো মুভি সবার যেগুলো ভালো রেটে থাকে সবগুলোই ভালো লাগে। সকাল থেকে আরেকটা গানের রাত। রিকোয়েস্ট এসেছে, নোমান, মিস্টার নোমান লিখেছেন, উপমা তোর পথে হাঁটবো গানটা হবে? হ্যাঁ, অবভিয়াসলি হবে ভাইয়া। আমি অবশ্যই গাইবো এই গানটি। এই গানটি হচ্ছে আমার আমার গাওয়া, এবং এই গানটি হচ্ছে একটি নাটকেও গিয়েছে। তো আমি ট্রাই করবো এই গানটা গাওয়া। থ্যাংক ইউ। এবং এই গানের পেছনে অনেক অনেক বড় অবদান রয়েছে আহ, আহ, যাদের। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটি গান আমাকে আমাকে গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের প্রিয় সারোয়ার ভাই আছেন, সপেছি মন, গানটি যদি গাওয়া না হয়ে থাকে তাহলে অনুরোধ রইল। থ্যাংক ইউ সারা ভাই, অবভিয়াসলি আমি এই গানটা গাইবো। এখনই গাইবো? গেয়ে ফেললে মনে হয়, কারণ রিকোয়েস্ট জমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, আমি গাইছি এই গানটা। তোমারে সপেছি মন, তুমি বোঝো না, তোমারই তো করি সাধনা। তোমারে সপেছি মন, তুমি বোঝো না, তোমারই তো করি সাধনা। দু চোখের মনি করে রাখবো তোমারে ধরে, কোনদিন ছেড়ে যাব না, না রে না। পিরিতে এত জ্বালা, আমি তা আগে জানি না, না রে না। পিরিতে এত জ্বালা, আমি তা আগে জানি না, সহিনা সহিনা বিরহ বেদনা। তুমি তো বন্ধুই জীবনের প্রেরণা, কেটেছে নিশিদিন, কেটেছি তুমি হৃদয়ে কত শত
যাতো না, দু চোখের মনি করে রাখবো তোমারে ধরে, কোনোদিনও ছেড়ে যাব না, না রে না। পিরিতে এত জ্বালা আমি তা আগে জানি না, না রে না। পিরিতে এত জ্বালা আমি তা আগে জানি না। অসাধারণ গান, অসাধারণ। অনেক সুন্দর। এই গানটা মিউজিক করেছে কে বা সুর করেছেন কে? মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিলেন হচ্ছে জেমস ভাইয়া, এবং এখানে লিরিক্সিস্ট যিনি, তিনি হচ্ছে মোহাম্মদ জুয়েল। আপু, তোমার কয় ভাই বোন এবং তুমি কত নাম্বার? জি, আমি আমি একটু রিপিট করলে কোয়েশ্চেনটা ভালো হয়। তোমার কয় ভাই বোন এবং তুমি কত নাম্বার? আমরা হচ্ছে 4 ভাই বোন ইন টোটাল। আমার বড় 2 ভাই এবং আমার ছোট 1 ভাই, এবং আমি আমার পরিবারের মানে আমার মা বাবার একমাত্র মেয়ে। তো সবাই বলে খুব আদরের, আসলে সবাই বলে না, অ্যাকচুয়ালি তুমি আদরেরই, আলহামদুলিল্লাহ। একটা মেয়ে মানে অনেক আদরের। 3 ভাইয়ের 1 বোন আমি। তো ইয়াপ, আই এম ব্লেসড। তুমি নিজেকে কিভাবে মেনটেন করো? মেইনটেইন, মানে কোন সেক্টরটাতে, লাইক আমার ফিটনেস অর সামথিং এলস? ফিটনেস। আচ্ছা, ফিটনেস যদি বলি তাহলে মানে কখনো ডায়েট যদি স্টার্ট করি, সেটা কয়েকদিন কন্টিনিউ করি, দেন আবার স্টপ, দেন আবার লাইক আমার আসলে হয় কি, আমরা যারা আর্টিস্ট, মানে এই একটা সার্টেন লেভেলে, লাইক একটা কি বলবো, একটা মানে নিয়ম মাফিক ভাবে চলাটা একটু কষ্টকর হয়ে যায় এই কারণে, শুটিং শো গুলো কারণে দেখা যাচ্ছে অনেক সময় রাত জাগছি, লাইক 12টা 1টা 2টা বেজে যাচ্ছে বাসায় আসতে আসতে। পরের দিন হয়তো একটু দেরি করে উঠছি, অথবা সারা রাত হয়তো ঘুম হয়নি, সারা রাত ঘুমাতে পারিনি, হয়তো ঢাকার বাইরে প্রোগ্রামে ছিলাম, আস্তে আস্তে আমার ভোর সকাল হয়ে গিয়েছে, আমি সারাদিন ঘুমাচ্ছি। তো যখন লাইক প্রোগ্রাম, রেকর্ডিং, শুটিং এর প্রেশারটা থাকে, তখন ওই যে ডায়েট যেটা, আর একটু ওয়ার্কআউট করার যে একটা ওয়ার্কআউটটা যে আপনার রেগুলারলি ফলো করতে হবে, ওই জিনিসটা না তখন মেনটেন করা হয় না। বাট যখন নাকি অফ সিজন থাকে, তখন ট্রাই করি জিনিসগুলোকে রিকভার করে ফেলা। এভরিডে স্টেজ শোজ গুলোতে পার্টিসিপেট করতে করতে যেটা হয়, ওখানে তো লাইক অয়েলি ফুড লাইক পোলাও, তারপর হচ্ছে চিকেন রোস্ট, বিফ, এইগুলো তো একদম থাকে, এই টাইপের ফুড আইটেমস গুলো এভরিডে লাইক একটু একটু করে খেলেও দেখা যাচ্ছে যে আমার ফিটনেসটা থাকে না, তখন আসলে একটু মোটা হয়ে যেতে হয়। বাট যখন সিজন থাকে না, সেই ক্ষেত্রে আমি যেটা করি, ভাত খাওয়াটা একটু কম রাখি, ভাতটা একটু কমিয়ে দিয়ে হয়তো আমি সারাদিন একবেলা ভাত খাই, এন্ড অন্য টাইমস গুলোতে লাইক ওটস, আর রাতে হয়তো স্যুপ, অর মেবি এক গ্লাস মিল্ক। তো এইভাবে লাইক হচ্ছে ট্রাই করি তখন মেনটেন করার, একটু একটু ওয়ার্কআউট করি। আর এখন লকডাউনে যেটা হচ্ছে যে আমাদের বাসায় যে কাজগুলো, যেগুলো হচ্ছে আমাদের সার্ভেন্টস যারা ছিলেন, আমাদের ঘরের কাজের লোক যারা ছিলেন, তারা তো এখন আর বিল্ডিং এ এন্ট্রি একদমই নিষিদ্ধ। তো ওনাদের কাজগুলো লাইক আমি করছি, আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা করছে, ঘর মোছা, কাপড় ধোয়া, এন্ড লাইক এভরিথিং নিজেদেরই করা লাগছে, ওভাবে কিন্তু কাইন্ড অফ একটা ওয়ার্কআউটের মধ্যেই থাকছে আমি ঘরের মধ্যে। তো লাইক এভাবে আসলে মেইনটেইন হয়ে যাচ্ছে এখন আপাতত। এই লকডাউনে তোমরা তো বের হচ্ছ না, বাইরে যাচ্ছ না, তোমাদের স্টেজ শো বা আদার্স কাজগুলো কিন্তু বন্ধ। জি তুমি হয়তো তোমার জায়গা থেকে ভালো আছো। অনেক মিউজিশিয়ান বা অনেক শিল্পী আছেন যে যারা টিউশনি করে, যাদের ওইটার উপর ডিপেন্ডেন্ট, জি তাদের আসলে অবস্থা খুব খারাপ। জি হ্যাঁ, অনেকেই আছেন যারা হচ্ছে লাইক পুরো মান্থ
পুরো মান্থটা হচ্ছে বিভিন্ন শোজ করে, টিভি শোজ করে হচ্ছে আহ যে ইনকামটুকু ওনাদের হয় সেটা দিয়ে ওনাদের অনেকেরই ঘর, তাদের সংসারটা চলছে। এখন তো কোনো স্টেজ পারফরমেন্স মানে সবকিছু স্টপ, যার কারণে অনেকেই আসলে কষ্ট হয়ে মানে হয়ে যাচ্ছে। এবং প্রতিদিন এই যে একটা ব্যাটল তাদেরকে এভরিডে ফাইট করতে হচ্ছে এটা এগেনস্টে। বাট যেটা হয়েছে যে আমি যেটা শুনে চাইলেও নো সেটা কতটুকু কার্যকর হয়েছে, যে মিউজিকের যারা আছেন, যারা জড়িত, তারা হচ্ছে নিজেরাই একটা ফান্ড ক্রিয়েট করেছিলেন এবং সেখান থেকে যারা একদম খুব খারাপ অবস্থায় আছেন তাদেরকে মানে যথাসম্ভব তাদেরকে হেল্প করা হয়েছে। বাট আমি পরবর্তীর খবরটা আসলে আর নিতে পারিনি। এন্ড আমি আমার এরিয়াতে যেটা ট্রাই করেছি, আমাদের বাসার পাশেই একটা এতিমখানা রয়েছে, তো আমাদের এরিয়াতে যতটুকু কভার আপ করা যায় করেছি। এন্ড ফেসবুকে সবসময় আমি খুঁজতে থাকি যে কোথাও কন্ট্রিবিউশন করা যায় কিনা। লাইক আমার পক্ষে তো এখন পসিবল না সশরীরে গিয়ে কোথাও খাবার ডিস্ট্রিবিউট করা। সো যেটা করছি লাইক বিকাশে বা কোনো একটা অ্যাপস এর মাধ্যমে তো আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, দেন সেটা থেকে তারা খাবার কিনে যারা রয়েছে এই টাইপের সংস্থার সাথে জড়িত তারা হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এইভাবে লাইক ব্যাকগ্রাউন্ডে থেকে কোনো রকমে আসলে আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব ট্রাই করছি হেল্প করার। আপনি And I যেটা think করছেন সেটা তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার কাজ। এবং আমরা যদি সবাই যার যার জায়গা থেকে এভাবে একটু একটু করে এগিয়ে আসি তাহলে মনে হয় সবার মানে যাদের সমস্যাগুলো আছে অনেক অংশেই কেটে যায় যদি আমরা সবাই একটু একটু করে এগিয়ে আসি। এন্ড আই থিঙ্ক যেটা আরেকটা আমি বলতে চাই, সবাই যখনই কাউকে আপনি ত্রাণ দিচ্ছেন ওর কোনো কিছু আপনি ডিস্ট্রিবিউট করছেন, খাবার, ফুড অর ক্লোথস, হোয়াট এভার ইট ইজ, ট্রাই করবেন মানুষগুলোর ছবি না তুলে প্রোডাক্টের ছবিটা তোলার। বিকজ অনেকেই লাইক নিম্নবিত্ত বা একটু মধ্যবিত্ত ফ্যামিলি যারা রয়েছে তারা হচ্ছে এই যে ত্রাণ বিতরণের সময় এগিয়ে আসে না, কিন্তু তাদের পেটে ক্ষুধা কিন্তু মুখে লজ্জার কারণে কিন্তু এগিয়ে আসে না যে তাদের ছবি না কোথাও পোস্ট হয়ে যায়। সো এই এই জিনিসটা যদি আমরা সবাই একটু মেনটেন করি, আমি নিজেও যে এই ব্যাপারটা রিয়েলাইজ করেছি কিন্তু লাইক অন্যদের মাধ্যমে। আমি নিজেও আগে এটাই করতাম যে সবার ছবি পোস্ট করতাম, বাট ওয়েন আই রিয়েলাইজড আমি জাস্ট এটা স্টপ করে দিলাম। এখন যেটা করি যে প্রোডাক্টের ছবি তুলি, পোস্ট দেই, জাস্ট টু ইন্সপায়ার আদার পিপল সো দ্যাট তারাও হচ্ছে এগিয়ে আসুক। সো আপনি পোস্ট করেন ফেসবুকে, আপনার সোশ্যাল নেটওয়ার্কসে, যে কোনো জায়গায় আপনি পোস্ট করেন, বাট ট্রাই করবেন মানুষগুলোর ছবি না তুলে আপনার প্রোডাক্টের ছবিগুলো তোলা। সো আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার। আমরা আসলে ওটাই করছি। তো আমি বিজনেস করি। আমার কাপড় নিয়ে বিজনেস, শোরুম আছে আমার কয়েকটা, লাইফস্টাইল শোরুম। তো আমি আসলে ওইটাই করেছি, বাট আমরা আহ, কোনো কিছুর মানে ফটো টটো তোলাই হয় নাই। ঈদের দিনে যেটা করেছিলাম, বিরিয়ানি রান্না করে করে সবাইকে দিয়েছিলাম, ওই বিরিয়ানির ছবিটুকু শুধু তুলেছি। আর যেটা হয়েছে যে বিকাশ করে টাকা দেওয়া, মানুষকে ওটি তো ছবি তোলা যায় না বা ছবি তোলার দরকারও হয় না। আমি কি করলাম আসলে আমার মধ্যেই থাক। তবে হ্যাঁ, যেটা আমরা করি ওইটা হচ্ছে আমার সাথে যারা আছেন, আমার প্রকৃতির সাথে বা গুড নিউজ বিডির সাথে যারা আছেন, তারা দেখে অ্যাটলিস্ট আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে বা তারাও কিছু করে, এই জন্যই, আর অন্য কিছু না। তো কথা বলতে বলতে আপু, কথাই তো ভালো লাগছে, দর্শক তো গানও শুনতে চায়, রিকোয়েস্ট ছিল। কোন গানটা আচ্ছা, শুনবে আমি এখন? তোর পথে হাঁটবো এই গানটা রিকোয়েস্ট ছিল, আমি সেই গানটা গেছি। তোর পথে হাঁটবো চাঁদ মাখা ওই রাত, দিশে না আমার তো আজ কোনো অজুহাত। তোর পথে হাঁটবো হাতে রেখে হাত, ভালোবেসে আনবো সোনালি প্রভাত। তোর পথে হাঁটবো হাতে রেখে হাত, ভালোবেসে আনবো সোনালি প্রভাত, তোর সাথে কাটাবো
চাঁদ মাখা পয়রা দিস না আমায় তোর, আজ কোনো অজুহাত, তোর পথে হাঁটবো হাতে রেখে হাত, ভালোবেসে আনবো সোনালি প্রভাত, তোর পথে হাঁটবো হাতে রেখে হাত, ভালোবেসে আনবো সোনালি প্রভাত। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ অসাধারণ গান। কথাগুলো আসলে এই ভালো। ভালোবাসা দিয়েই আমরা সোনালী প্রভাত আনবো সারা পৃথিবীতে। আমরা সেই হুম, কামনাই করি, ভালোবাসায় গড়ে উঠুক এই পৃথিবী। সুস্থ পৃথিবী চাই, সবার সাথে সবার একটা আন্তরিকতা, একটা ভালোবাসা থাক, সৃষ্টি হোক, সেটাই আমরা চাই। তো এন্ড আই থিঙ্ক এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা সবার সাথে একটু ভালোভাবেই বিহেভ করি, বিকজ কেউ কাউকে রুডলি কোনো কিছু বা রাফ কোনো কিছু খারাপ ব্যবহার না করি, বিকজ এখন এমনিতে তো লাইফটা আনসার্টেন, যে কে কখন যে আসলে মৃত্যুবরণ করে কেউ জানি না। আর এখন তো লাইক আরো বেশি কাছ থেকে আমরা রিয়েলাইজ করছি ব্যাপারটা, যেহেতু প্রতিনিয়ত প্রতিদিন এভরিডে এভরি আওয়ার আমরা মৃত্যু সংখ্যা, এই এতজন মানুষ মারা যাচ্ছে এই দেশে, আমরা কিন্তু এখন কিন্তু এভরিডে যে মৃত্যু ভয়টা কিন্তু প্রত্যেকটা দিনে আমাদেরকে পোহাতে হচ্ছে। সো মানে আমি সবার উদ্দেশ্যে আমি বলছি, সবাই একটু এই মুহূর্তে তো ট্রাই করবেন যেন কেউ কাউকে হার্ট করে কোনো কিছু না বলি, খারাপ ব্যবহার না করি। যদি পারেন কারো সাহায্য করবেন, আদারওয়াইজ কাউকে কষ্ট দেওয়ার কোনো আসলে দরকার নেই শুধু। সো এখন একটু মানুষ কি চায়, একটু ভালো বিহেভ। সো আই থিঙ্ক একটু ভালো বিহেভিয়ার মাধ্যমে আমরা একটু সবাইকে খুশি রাখি আর কি। হচ্ছে না। আমার একটা বিশ্বাস যে এই করোনার পরে যারা যারা এই টাইপের সমস্যা আছে অ্যাটলিস্ট সবাই ভালো হয়ে যাবে, আমার একটা ধারণা। আর এও ধারণা ছিল আমার যে শবে বরাতের পরে মনে হয় করোনা থাকবে না, রোজার মাসের পরেও হয়তো বা থাকবে না, এখনো আছে। আর জানি না কতদিন থাকবে, কতদিন ঘর বন্ধু হয়ে বসে থাকবো। তুমি আমি আমরা যারা আছি সবাই আসলে ঘরে কেউই ভালো না, ঘরে আমরা থাকতে চাই না। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবেই চলাফেরা করতে চাই। তো আসলে অনেক মূল্যবান সময় তোমার, তুমি আমাদেরকে অনেকগুলো দিয়েছো। কমেন্টস আসছে, হুম। অনেকগুলো কমেন্টস যারা করেছেন, যারা দেখছেন, সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার কমেন্টস আসলে পড়তে পারছি না, বাট আমরা দেখছি সবার কমেন্টস গুলোই। শফিক ইসলাম লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে দেখছি, ওয়ান হিন্দি সং প্লিজ। উনি একটা হিন্দি গান শুনতে চেয়েছেন। Am I allowed to sing Hindi songs here? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হোয়াই নট, অফকোর্স। আচ্ছা, তাহলে আচ্ছা, সাজান মুভির একটি গান আমার খুব পছন্দের, এবং আই এম ডেডিকেটিং দিস সং ফর মাই স্পেশাল পারসন, সো তার জন্য আমি গাইছি। এই গানটা আমার খুব ভালো লাগে, আমি অল্প একটু গাইছি। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। थैंक यू। ফ্যান্টাস্টিক, আমার খুব থ্যাংক প্রিয় ইউ গান এটা। আপনাকেও, আপনার স্পেশাল মানুষকেও ধন্যবাদ থাকলো আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, অনেক কথা হলো, অনেক গান হলো। আপনার দর্শকদের জন্য যদি এই প্যান্ডেমিক সময় আপনার কোনো উপদেশ থাকে একটু যদি বলেন, যেটা আসলে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
জি, থ্যাংক ইউ সো মাচ। উপদেশ একটাই, যেটা সারা দেশ থেকে সবসময় জারি করা হচ্ছে, যে প্লিজ স্টে অ্যাট ইউর হোম। এখন আসলে এটাই বেস্ট থিং ইউ ক্যান ডু রাইট নাও, স্টেইং অ্যাট ইউর হোম। এন্ড আপনি ঘরে থাকলে আপনার ফ্যামিলি সুরক্ষিত থাকবে, আপনার আশেপাশে মানুষগুলো সুরক্ষিত থাকবে। সো আই নো ইটস বোরিং, এবং এটা খুবই আনটলারেবল ব্যাপারটা, যে আপনি সারাক্ষণ গৃহবন্দী হয়ে থাকা যায়, কথা সত্যি। বাট যদি আপনার পরিবার এবং ভালোবাসার মানুষগুলোর সুরক্ষার কথা চিন্তা যদি করেন, আলটিমেটলি আপনার মাইন্ডটা হবে সেট হয়ে যাবে। এবং ঘরে বসে থেকে আপনি লাউজি বা লেজি টাইম সারাক্ষণ ফেসবুক বা ইন্টারনেটে না থেকে আপনি ঘরের কাছে হেল্প করুন আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন। হুম। এবং ছোটদেরকে কিছু ম্যানার্স এই মুহূর্তে আপনি শেখাতে পারেন, লাইক সালাম দেয়া বা বড়দের শ্রদ্ধা করার ব্যাপারটা। তো এইভাবে লাইক আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এন্ড লাইক আপনি ক্রিয়েটিভ কোনো কিছু ট্রাই করতে পারেন, যদি আপনার লেখালেখির অভ্যাস থাকে এবং আপনার যদি গান গাওয়া বা পেইন্টিং অর ড্যান্স সামথিং লাইক দ্যাট, আপনি যদি এই টাইপের আদার্স কোনো স্কিল আপনি ডেভেলপ করতে চান, অনেক আপনি একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা ট্রাই করতে পারেন। সো ইয়া, আপনি বাসায় থেকে অনেক টাইপের অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত থাকতে পারেন, এবং আই থিঙ্ক আপনি যদি সে জড়িত থাকেন, তখন আপনার মানে নিজেকে মানে একা লাগবে না এবং বোরিং লাগবে না সময়টা। এন্ড এই টাইমটাই কিন্তু খুব মোক্ষম একটা সময় আপনার ফ্যামিলির সাথে কিছু মেমোরিজ ক্রিয়েট করা। হুম। এবং চাইলে ইউটিউবে গিয়ে আমার মিউজিক ভিডিওস গুলো দেখে আপনার টাইম স্পেন্ড করতে পারেন। আমার পেজ উইচ ইজ UPOMA, সেখানে লাইক দিয়ে সমস্ত ভিডিও কন্টেন্টস গুলো সবকিছু দেখে আপনার টাইম সেভাবে আপনি স্পেন্ড করতে পারেন। বাট এটাই বলবো, সবাই সেফ থাক and wash your hands properly, follow the instructions very carefully, and সবাই প্রে করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা এই প্যান্ডেমিক, এই খারাপ সিচুয়েশন থেকে আমরা উঠে আসতে পারি, এবং বি নাইস টু ইচ আদার। সো দ্যাটস ইট। অনেকগুলো ভালো কথা একসঙ্গে থ্যাংক শুনলাম ইউ আমরা। ভেরি মাচ। হুম। আচ্ছা, শাহজামাল অনেক। সুজন, ওনার বোধহয় একটা গানের রিকোয়েস্ট ছিল, উনি বারে বারে এবং জানতে আপনাদের চাইছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি, আচ্ছা সরি, আমি ওই গানটা একটু তুমি গেয়ে আমার দিচ্ছি। মনের মানুষ। আমি গানটা কখনো ট্রাই করিনি, তো আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি আগে থেকে। তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনের ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না কোনদিনও পর। থ্যাংক ইউ ভাইয়া সো মাচ আপনার এই গানের রিকোয়েস্টের জন্য। বাট নেক্সট টাইম ইনশাআল্লাহ আমি একটু ভালোভাবে গাওয়ার ট্রাই করব। আমরা কখনো পর করব না, আমরা আপনি রাখবো উপমাকে। এত সুন্দর যে গান করে তাকে পর করা যায় না, আর পর করতে চাইও না। এত সুন্দর ভালো মনের একটা মেয়ে। তো এনিওয়ে, আপু তুমি আমাদেরকে সময় দিয়েছো, আমরা কৃতজ্ঞ। তোমার অনেক মূল্যবান সময় নিয়ে ফেললাম। তো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের দুজনকে। সোহেল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, এবং মিতা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আহ, গল্প আড্ডা গানা এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এই লাইভের লাইক 1 আওয়ার আর 2 আওয়ার্স টাইম গুলো আমার খুব ভালো থাকে, মানে ভালোভাবেই কাটে। কারণ অন্য টাইম গুলো তো লাইক আমি একটু বোর হয়ে যাই, একটু বোরিং ফিল করতে থাকি। বাট যখন আমি আসি লাইভে, খুব লাইভলি ফিল করি। এন্ড হয়তো আমার অডিয়েন্স আর ফ্যান্সদের সাথে ডিরেক্ট আমার ফেস টু ফেস কমিউনিকেশন না হলে লাইক কমেন্টস গুলো যখন করি, ভালো লাগে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এন্ড থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকে দেখছে, অনেকেই আমাদের সাথে থাকেন। তো আর যদি ভালো সিঙ্গার থাকে তাহলে তো কথাই নেই, আর অনেকে থাকে। তো আমরা একদমই শেষের পর্যায়ে চলে আসছি, কমেন্টস আসছে আরো। না, ওই যে উপমাকে ধন্যবাদ দেই আসলে, এই সারাদিনের ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। কারণ এখন সবাই আসলে বাইরের কাজে যেতে ঘরে বেশি সময় দিতে হয়, ঘরে অনেক কাজ করতে হয়, অনেক টায়ার্ড থাকে, সবাই অনেক টায়ার্ড থাকে। তারপরে ধন্যবাদ যে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমরাও আসলে চেষ্টা করি যারা দেখছেন দর্শকদেরকে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য।
যে তারা অন্তত কিছুক্ষণের জন্য হলেও অন্তত প্যান্ডেমিকটা যেন ভুলে থাকে। আসলে সবাই এখন মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। তো উপমা, আবারও ধন্যবাদ। আমরা সবাই এখানেই বিদায় নিব আজকে। দেখা হবে আবার কোনো একদিন। সেই পর্যন্ত ভালো ইনশাআল্লাহ থাকার ভাইয়া, প্রত্যাশা রইল। আপনারা ভালো থাকবেন এন্ড বি সেফ। মাকে বলো দোয়া করতে। ইনশাআল্লাহ। ভালো থেকো। ইনশাআল্লাহ বাই আপনি দোয়া বাই। রাখবেন। থ্যাংক ইউ। অবশ্যই। বাই।